মামা চলে যেতেই মামি নিচে গিয়ে সিঁড়ির দরজায় তালা দিয়ে উপরে এলেন। তিনি বললেন, একটু অপেক্ষা করো, আমি স্নান করে আসি। গরমে বেশ অস্বস্তি লাগছে। তুমিও স্নান করে নাও। মামি বাথরুমে গেলেন এবং কিছুক্ষণ পরে বড় তোয়ালে পেঁচিয়ে বের হলেন। হাসি মুখে বললেন, আমি পোশাক বদলাই, তুমি স্নান সেরে নাও। আমি স্নান শেষে বেরিয়ে এসে দেখলাম মামি টকরকে লাল শাড়ি পরে সাজগোজ করছেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন নববধূ। আমি মজা করে জিজ্ঞাসা করলাম, কোথাও যাচ্ছেন নাকি? মামি মৃদু হেসে বললেন, ঈশান, প্রতিটি মেয়েরই কিছু স্বপ্ন থাকে। আজ তুমি আমার সেই স্বপ্ন পূরণ করবে কিছুক্ষণ পরে। বন্ধুরা, আজকের গল্পটা অনেক বেশি স্পেশাল, কেউ মিস করো না। এটি সেই সময়ের ঘটনা যখন আমি ১৯ বছর বয়সে ছিলাম এবং কলেজের চূড়ান্ত বর্ষের পরীক্ষাগুলো শেষ করেছিলাম। আমাদের এক আত্মীয়, যিনি কলকাতায় ব্যবসা করতেন, একদিন আমাদের বাড়িতে এসেছিলেন। আলোচনার সময় তিনি আমার বাবাকে জিজ্ঞাসা করলেন, ঈশান এখন কি করছে? বাবা উত্তর দিলেন, এই মুহূর্তে সে কিছু করছে না। পরীক্ষার ফলাফল আসার পরই পরবর্তী পড়াশোনার পরিকল্পনা হবে। আমার পরীক্ষার ফলাফল আসতে তখনও ৩ মাস বাকি ছিল। সেই আত্মীয়ের নাম ছিল রাহুল, যিনি শহরে বেশ পরিচিত ছিলেন। রাহুল মামা বলে সবাই চিনত। তিনি আমার দূর সম্পর্কের আত্মীয়। একদিন তিনি বাবাকে বললেন, এই সময়ে পড়াশোনায় কী বা আছে? ওকে ব্যবসায় নামিয়ে দাও না কেন? বাবা তখন বললেন, আমাদের তো ব্যবসার কোনো অভিজ্ঞতা নেই, ও কিভাবে ব্যবসা করবে? রাহুল মামা বললেন, আমি ওকে শহরে নিয়ে গিয়ে ব্যবসার প্রশিক্ষণ দেব, আর প্রতি মাসে আপনাদের কিছু টাকাও পাঠাব। বাবা রাজি হয়ে গেলেন। বললেন, আচ্ছা, রেজাল্ট আসতে এখনো ৩ মাস বাকি। ততদিন ও তোমার কাছে থাকলে মন্দ হয় না। কিছুদিন পর শহরে যাওয়ার টিকিট কাটা হলো, আর আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। কলকাতায় পৌঁছে দেখলাম রাহুল মামার বাড়িতে তিনি ও তার স্ত্রী ছাড়া আর কেউ নেই। রাহুল মামার বয়স প্রায় ৪৫। উচ্চতা প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, ওজন ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে। দেখতে স্মার্ট হলেও শরীরটা বেশ দুর্বল ছিল। অন্যদিকে মামির বয়স প্রায় ২৭ বা ২৮ বছর। প্রথমবার দেখে আমি ভেবেছিলাম তিনি হয়তো মামার মেয়ে, পরে জানলাম তিনি মামার স্ত্রী। ওদের বিয়ে হয়েছে প্রায় ৭ বছর, কিন্তু এখনও তাদের কোনো সন্তান হয়নি। আপনারা শুনছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। রাহুল মামার প্রথম স্ত্রী গ্রাম থেকে ছিলেন এবং তার অল্প বয়সেই মৃত্যু হয়। পরে রাহুল মামা দ্বিতীয় বিয়ে করেন। তার দ্বিতীয় স্ত্রী রাধিকা শহরের এক বাঙালি পরিবার থেকে এসেছিলেন। প্রথমবার যখন রাধিকা মামিকে দেখলাম, মনে হলো যেন কলেজ পড়ুয়া কোনো মেয়ে। তিনি প্রায়ই বাড়িতে স্কার্ট ও টপ পরতেন। তার গায়ের রং উজ্জ্বল ফর্সা এবং শরীর ছিল বেশ মেদহীন। উচ্চতাও প্রায় ৫ ফুট ২ ইঞ্চি, গোল মিষ্টি চেহারা এবং বড় বড় আকর্ষণীয় চোখ ছিল। শহরে রাহুল মামা যে বাসাটি ভাড়া নিয়েছিলেন, সেটি ছিল একটি বিশাল অট্টালিকার উপরের তলায় ২টি ঘরের একটি সেট। বাড়িটির সিঁড়ি ছিল বড় হল ঘরের ভেতর দিয়ে ওপরে ওঠার মতো। ২টি ঘরের মধ্যে একটি ঘর বেশ বড় ছিল, যেখানে মেঝেতে এক কোণে বিছানার মতো বড় মোটা গদি পাতা ছিল। তার ওপরে বড় একটি মশারির নেট ঝোলানো থাকত, যা দিনে ওপরে তুলে রাখা হতো। অন্য ঘরটি ছিল খুব ছোট, যেখানে একজন মানুষ কোনো রকমে শুতে পারত, কিন্তু সেখানে পাখা ছিল না। সেই সেটের সঙ্গে একটি রান্নাঘর ও বাথরুম ছিল। যেহেতু ছোট ঘরে পাখা ছিল না, তাই আমরা ৩ জনকেই বড় ঘরের সেই গদিতেই শুতে হতো। শহরে পৌঁছানোর দিন কিছু সাধারণ আলাপ আলোচনা হল। দুপুরের খাবার খেয়ে সেই গদির উপর শুয়ে পড়লাম। রাহুল মামা তখন টিউবওয়েলের পাইপ ও তার যন্ত্রাংশের ব্যবসার কাজে ব্যস্ত ছিলেন। রাহুল মামার ছিল সরবরাহের ব্যবসা। তিনি মূলত উত্তরপ্রদেশ ও বিহারের বিভিন্ন জায়গা থেকে অর্ডার নিয়ে আসতেন এবং পরে সেই পণ্য প্রস্তুত করিয়ে প্যাকিং করিয়ে ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাতেন। ব্যবসাটা খুব একটা বড় না হলেও সংসার চালানোর মতো আয় হতো। অফিস বলতে সেই বড় ঘরের এক কোণে একটা পুরনো টাইপরাইটার রাখা ছিল, যার উপর তিনি কিছু প্রয়োজনীয় টাইপিং করতেন। কিছু ফাইলপত্র এবং ফার্মের লেটারহেডও রাখা থাকত। মূলত চিঠি লেখার কাজ, বিল পাঠানো এবং পেমেন্ট হিসেবে আসা চেক ব্যাংকে জমা দেওয়াই ছিল তার কাজ, যা তিনি আমাকে শিখিয়ে দিয়েছিলেন। রাহুল মামার কলকাতায় বেশ কিছু পরিচিতি ছিল, তবে তিনি খুব বেশি পড়াশোনা করেননি এবং ইংরেজি ভাষায় তেমন দক্ষ ছিলেন না, তাই মাঝে মাঝে আমার সাহায্য নিতেন। রাহুল মামা বাড়িতে খুব কম সময় থাকতেন। দিনের বেশিরভাগ সময়ই মার্কেটের কাজে বাইরে থাকতেন। প্রথম দিন রাতে ঘুমানোর সময় আমাকে দেয়ালের পাশে শুতে বলা হলো। মাঝে রাহুল মামা এবং তার পাশে মামি শুলেন। বিছানায় বড় একটি মশারির নেট ঝোলানো ছিল, যা রাতে নামিয়ে দেওয়া হতো।
ঘরে এক কোণে জিরো পাওয়ারের টেবিল ল্যাম্প জ্বলছিল, যার মৃদু আলোতে পুরো অন্ধকার না হলেও স্পষ্ট কিছুই দেখা যাচ্ছিল না। আমি সেদিন খুব ক্লান্ত ছিলাম, তাই শুয়ে পড়তেই ঘুম এসে গেল। রাত প্রায় 1টার সময় হঠাৎ ঘুম ভাঙল। দেখলাম রাহুল মামা লুঙ্গি ও গেঞ্জি পরে পেটের উপর উপুড় হয়ে গভীর ঘুমে আচ্ছন্ন। সারাদিনের কাজের চাপ আর ক্লান্তির কারণে তিনি রাতে খুব ভালো ঘুমাতেন, বিশেষ করে পান খেয়ে শুলে গভীর ঘুম পেত। কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর একটু উঠে তাকাতেই দেখি মামিও ঘুমিয়ে আছেন। ঘরের আলো খুব মৃদু ছিল, তবে মামির ফর্সা গায়ের রঙের জন্য তাকে স্পষ্ট দেখা যাচ্ছিল। মনের মধ্যে নানা রকম চিন্তা আসতে লাগল। কখনো ভাবলাম উনাকে ঢেকে দিই, আবার কখনো মনে হলো এত কাছে বসে আছি। কিন্তু আমি কোনো ঝুঁকি নিতে চাইনি। এরপর আমি মশারির ভেতর থেকে বেরিয়ে বাথরুমে গেলাম। ফিরে এসে দেখলাম মামি আগের মতোই শুয়ে আছেন। আমি সেখানে পৌঁছানোর পরদিন থেকেই রাহুল মামা ও মামি আমার সঙ্গে হালকা মজা করতে শুরু করলেন। রাহুল মামা মাঝে মাঝে এমন কিছু কথা বলতেন যাতে লজ্জা পেতাম, কিন্তু ধীরে ধীরে আমিও তাদের সঙ্গে স্বাভাবিকভাবে মজা করতে শিখে গেলাম। আপনারা শুনছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। পরের দিন সকালে আমরা 3 জনই গোসল করে তৈরি হয়ে একটি ট্যাক্সি ভাড়া নিলাম শহর ঘুরে দেখার জন্য। সেদিন মামি শাড়ি পরেছিলেন, যেটা তাকে দারুণ মানিয়েছিল। সারাদিন কলকাতার বিভিন্ন জায়গা ঘুরে বেড়ালাম। যেখানেই কোনো সুন্দর মেয়ে দেখতাম, আমরা মজা করে তার ব্যাপারে আলোচনা করতাম। তবে কথাগুলো সবই মজার ছলে ছিল। বিকেলে ঘরে ফিরে রাতের খাবার খেয়ে ঘুমাতে গেলাম। শোবার আগে রাহুল মামা আমাকে কিছু পুরনো ম্যাগাজিন দেখালেন। তার কাছে কিছু তাসের প্যাকেট ছিল, যেখানে অদ্ভুত সব ছবি ছাপানো ছিল। বেশ কিছুক্ষণ গল্প করার পর সবাই ঘুমিয়ে পড়লাম। সেই দিন আমরা কিছু পুরনো সিনেমার ক্লিপস দেখছিলাম। তখন মামি আমাদের চারপাশে ঘোরাঘুরি করছিলেন। কিছুক্ষণ পরে তিনি মজার ছলে জিজ্ঞাসা করলেন, তোমার জীবনে কি কখনো কারো সঙ্গে সম্পর্ক ছিল? আমি মনে মনে ভাবলাম, যদি সবকিছু বলে দিই তাহলে উনি আমার সম্পর্কে কি ভাববেন। হয়তো মজা করছেন, আবার হয়তো পরীক্ষা নিচ্ছেন। তাই আমি একটু হেসে বললাম, আসলে এখনও তেমন কিছু হয়নি। এটা শুনে মামি হাসলেন এবং বললেন, তাহলে তো তুমি একদম সাদাসিধে। রাহুল মামা ও মামি প্রায়ই নিজেদের পুরনো গল্প বলতেন আর মজার ছলে একে অপরকে ঠাট্টা করতেন। ওদের বাড়িতে চন্দা নামের একটি মেয়েও আসত, যে ঘরের কাজকর্ম করত। একদিন রাহুল মামা মজা করে বললেন, এই ঈশান, চন্দাকে একটু মজা করিয়ে দে। কিন্তু মামি সঙ্গে সঙ্গেই রাগ করে বললেন, ওসব কথা বলবে না। প্রতিদিন সকালে কিছুক্ষণ রাহুল মামার সঙ্গে ব্যাংকের কাজ সেরে ফিরতাম এবং সারা দিনটা মামির সঙ্গেই কাটত। একদিন মামি মৃদু হেসে বললেন, ঈশান, যদি কখনো কিছু চাও নির্দ্বিধায় বলতে পারো। আমি না বলতে পারবো না। আমি হেসে উত্তর দিলাম, আপনার সঙ্গের চেয়ে সুন্দর আর কিছু চাই না। কথাটা শুনে মামি লজ্জায় হেসে বললেন, তুমি কিন্তু আমাকে ভুলে যেও না যে আমি তোমার মামি। এরপর থেকে আমি প্রতিদিন রাতে ঘুমানোর আগে মামির দিকে তাকাতাম। আমার এই আচরণের ব্যাপারে মামি কিছু টের পেয়েছিলেন কিনা তা জানি না, তবে তিনি কখনো কিছু বলেননি, আমিও বাড়াবাড়ি করিনি। মামির ঘুমানোর ভঙ্গি বেশ অদ্ভুত ছিল। কখনো এদিকে কখনো ওদিকে ফিরে শুতেন। এভাবে প্রায় 10 দিন কেটে গেল। একদিন যখন রাহুল মামা বাইরে গিয়েছিলেন, তখন আমি মামিকে জিজ্ঞাসা করলাম, মামি, আপনি তো বেশ ছোট আর মামা অনেক বড়, আপনার জীবনের গল্পটা কি? প্রশ্নটা শুনে মামি কিছুটা উদাস হয়ে গেলেন। ধীরে ধীরে বললেন, তোমার মামা আমার বাবাকে ভুল বুঝিয়ে বিয়ে করেছিলেন। নিজের বয়স কম বলেছিলেন আর প্রথম বিয়ের কথা গোপন করেছিলেন। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, কি বলছেন? তাহলে তো আপনার সঙ্গে অন্যায় হয়েছে। মামি তখন আরও বললেন, তিনি খুবই চতুর মানুষ। বাইরের সবকিছুর প্রতি তার আগ্রহ। সবকিছু শুনে আমার মনে নানা প্রশ্ন উকি দিতে লাগল। মামি হয়তো সেটা বুঝতে পেরেছিলেন। তিনি হঠাৎই মুচকি হেসে জিজ্ঞাসা করলেন, ঠিক করে বলো তো, তুমি কি আগে কখনো কারো প্রেমে পড়েছ? আমি লজ্জা পেয়ে বললাম, আরে না, এসব কিছু হয়নি। মামি হেসে বললেন, সেদিন কিন্তু তোমার চেহারা দেখে মনে হয়েছিল কিছু লুকাচ্ছ। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বললেন, আমি কিন্তু সব বুঝি। রাতে ঘুমানোর সময় তুমি কি করো সব জানি। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, যদি সব জানতেন তাহলে কিছু বললেন না কেন? মামি হেসে বললেন, আমি দেখতে চেয়েছিলাম তুমি আর কতদূর যেতে পারো। তার ওপর তোমার মামাও তো পাশে থাকতেন। আমি মজা করে বললাম, তাহলে এখন অন্তত একটু দেখিয়ে দেন। রাতে কিছুই তো ঠিক মতো দেখা যায় না। মামি হেসে বললেন, একবারই দেখাবো, তবে তুমি দূরে দাঁড়াবে। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। আমরা দুজনেই চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি বাথরুমে ঢুকে পড়লাম আর মামি নিচে গিয়ে দরজা খুললেন। সেদিন রাহুল মামা হঠাৎই বিকেল 5টার সময় ফিরে এসেছিলেন।
কিছুক্ষণ পর আমি বাইরে এলাম এবং জানলাম মামা রাত 10টার ট্রেনে বাইরে যাচ্ছেন কিছু কাজের জন্য। আপনারা শুনছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। কিছু মাল নিয়ে অভিযোগ এসেছে, তাই সেগুলো দেখার জন্য মামাকে বাইরে যেতে হবে। মামা বললেন প্রায় 10-12 দিন লাগতে পারে। ততদিন তুমি মামির যত্ন নেবে। তিনি আরও জানালেন, তুমি আসার আগে বাড়িওয়ালার এক মেয়েটি মাঝে মাঝে এখানে ঘুমাতো, তবে এখন তার আর দরকার নেই। মনে মনে আমি বেশ খুশি হলাম। মনে হলো ভাগ্য আমার পক্ষে। রাতে আমরা একসঙ্গে রাতের খাবার খেলাম, তারপর মামা 8:30টায় ট্যাক্সি ধরে বেরিয়ে গেলেন। যাওয়ার সময় মামি খানিকটা মন খারাপের অভিনয় করলেন। মামা মুচকি হেসে বললেন, তোমার সঙ্গ দেওয়ার জন্যই তো ঈশানকে ডেকেছি। তোমরা ঘুরে ফিরে সময় কাটাও। মামা চলে যেতেই মামি নিচে গিয়ে সিঁড়ির দরজায় তালা দিয়ে উপরে এলেন। চেহারায় মলিন ভাব ছিল। তিনি বললেন, একটু অপেক্ষা করো, আমি স্নান করে আসি। গরমে বেশ অস্বস্তি লাগছে। তুমিও স্নান করে নাও। মামি বাথরুমে গেলেন এবং কিছুক্ষণ পরে বরতলে পেঁচিয়ে বের হলেন। হাসি মুখে বললেন, আমি পোশাক বদলাই, তুমি স্নান সেরে নাও। আমি স্নান শেষে বেরিয়ে এসে দেখলাম মামি টককে লাল শাড়ি পরে সাজগোজ করছেন। তাকে দেখে মনে হচ্ছিল যেন নববধূ। আমি জিজ্ঞাসা করলাম, কোথাও যাচ্ছেন নাকি? মামি মৃদু হেসে বললেন, ঈশান, প্রতিটি মেয়েরই কিছু স্বপ্ন থাকে। আজ তুমি আমার সেই স্বপ্ন পূরণ করবে। কিছুক্ষণ পরে আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙতেই শুনি কাজের মেয়ে চন্দা এসে গেছে। তার কাছে নিচের সিডির চাবি থাকত। সে রোজকার মতো ঘরে ঢুকেছিল, কিন্তু আজ আমাদের দেখে চমকে গিয়ে তাড়াতাড়ি বেরিয়ে যায়। সে রান্নাঘরে গিয়ে কাজ করতে শুরু করে, তবে যাওয়ার সময় ঘরের সব বাসনপত্র নিয়ে গিয়েছিল। বাটির শব্দে মামির ঘুম ভাঙল। তিনি ঘরের ভেতর তাকিয়ে বুঝলেন চন্দা সবকিছু দেখে ফেলেছে। মামি চন্দার সঙ্গে কথা বলে ফিরে এলেন। মুখে মৃদু হাসি। মামি বললেন, ঈশান, মনে হয় চন্দা সবকিছু বুঝে গেছে। তুমি একবার ওর সঙ্গে কথা বলো, যাতে ও কোথাও কিছু না বলে। আমি একটু অস্বস্তি নিয়ে বললাম, মামি, আমার ভালো লাগছে না। আর ও মেনে নেবে কেন? মামি হেসে বললেন, ও মেনে নেবে, কারণ মেয়েরা মেয়েদের মনের কথা বুঝতে পারে। ওর স্বামী তাকে ছেড়ে চলে গেছে। 2 বছর হয়েছে বিয়ে হয়েছে, অথচ সে ভালোবাসার থেকে বঞ্চিত। আমি বললাম, তাহলে কি হবে? মামি মুচকি হেসে বললেন, তুমি শুধু একবার কথা বলো, আমি বাকি সব ব্যবস্থা করব। আপনারা শুনছেন বাংলা অডিও স্টোরি চ্যানেল। দুপুরে এলে আমি ওকে কথা বলবো। কিছুক্ষণ বাইরে ঘুরে এলাম। পিছনে মামি চন্দাকে প্রস্তুত করলেন। মামি হাসতে হাসতে বললেন, আমি ওকে রাজি করিয়েছি। কিছুক্ষণ পর চন্দা শ্যাম্পু করে বের হল। শ্যামলা হলেও আজ বেশ সুন্দর লাগছিল। মামির দেওয়া ছোট স্কার্ট পরে সুগন্ধি মেখেছিল। মামি ঘরে আসা যাওয়া করছিলেন। সব লক্ষ্য করলেও চিন্তিত ছিলেন না চন্দা কিছু বলবে কিনা। একদিন আমি জানতে চাইলাম, মামি, সেদিন মামাকে কি এনে দেবেন বলেছিলেন? মামি মুচকি হেসে বললেন, তুমি না থাকলে বাড়িওয়ালার মেয়েটি আমার ঘরে এসে ঘুমাত। সে আমাদের ম্যাগাজিনগুলো দেখব, আর আমার সঙ্গে বেশ খোলামেলা ছিল। তোমার মামারও তার উপর নজর আছে, কিন্তু মেয়েটি পাত্তা দেয় না, কারণ সে জানে তোমার মামা কেমন মানুষ। আমি অবাক হয়ে বললাম, তার নাম কি? মামি বললেন, তার নাম হিমানি। খুব সাদা চোখা আর ভালো মানুষের মতো। ও পাশের ঘরেই ঘুমায়। আসলে আমাদের ঘরের একটি দরজা সবসময় বন্ধ থাকত, যা বাড়িওয়ালার ঘরে খোলার রাস্তা ছিল। আর সেই ঘরেই হিমানি ঘুমাত। মামার বাড়িতে প্রায় 3 মাস ছিলাম। মামা মাঝে মাঝে আসতেন, কয়েকদিন থেকে আবার চলে যেতেন। শহর ছেড়ে আসার কিছুদিন পর জানতে পারি মামি একটি সন্তানের জন্ম দিয়েছেন এবং তিনি এখন মা হয়ে গেছেন। বন্ধুরা, এইরকম আরও রোমান্টিক গল্প শুনতে চাইলে বেশি বেশি লাইক, কমেন্ট আর বাংলা অডিও স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।